আপনার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে। তিনি এই দলটাকে ক্ষমতায় এনেছিলেন ৭৫-এর পরে ১৯৮৬ সালে। তিনি এই দলটাকে ক্ষমতায় ধরে রেখেছিলেন দীর্ঘ ১৫ বছর। তিনি আজকে এই বিপর্যয় একা একা দলটাকে টেনে তুলছেন। প্রতিদিন কথা বলেন সারা দেশের নেতাকর্মীদের সাথে। আমরা ছাত্রলীগের ছেলেপেলেদের এখানে আনি, একেবারে গ্রাসরুট লেভেলে, যে এখানে তাদের সাথে কথা বলে। কেউ আমাকে বলে তার সাথে 5 বার কথা হয়েছে, কেউ বলে 6 বার কথা হয়েছে। একটা ছেলে আমাকে বলল জেল থেকে বেরিয়েছে সে, জেল গেটে কেউ একজন তাকে ফোনে ধরিয়ে দিয়েছে নেত্রীর সাথে। এমন একটা নেত্রী তার সংগঠনকে তুলে আনছেন একা, আর কাউকে আমরা কোথায় দেখছি না। আপনি কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? এখন শেখ হাসিনাকে আমি প্রধানমন্ত্রী নেত্রী এর চেয়ে বড় জায়গায় দেখি। আমি কোনো কৃত্রিমতা ছাড়া বলছি, আমার কাছে তাকে মনে হয় আমার মায়ের স্থানে অধিষ্ঠিত, এবং বাংলাদেশের অনেক মানুষই তিনি সেইভাবে দেখেন। অফুরান প্রাণ শক্তির অধিকারী। পার্লামেন্টে তিনি ফাইল দেখতেছেন, বিরোধী দলের কথা শুনতেছেন, নিজেদের ইনস্ট্রাকশন দিচ্ছেন। শেখ হাসিনা একটা অপার সম্ভাবনাময় মানুষ হয়। তিনি আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক অনন্য উচ্চতায় তিনি পৌঁছে গেছিলেন। শেখ হাসিনা বাঙালি জাতির জন্য, আমাদের জাতির জন্য আমি বলবো আল্লাহর প্রেরিত নেয়ামত এবং আশীর্বাদ। তাকে ঘিরেই ইনশাআল্লাহ আবার আমরা আমাদের ঋত গৌরব পুনরুদ্ধার করব। মাননীয় প্রধানমন্ত্রীকে কারা জোরপূর্বক বাংলাদেশের বাইরে নিয়ে গেছিল সেটা সবাই জানেন। রাষ্ট্র কি এখন তাদের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চেয়ে তাকে ফেরত আনার কথা বলতে পারে? সবকিছুই করা সম্ভব, কিন্তু এই মুহূর্তে যারাই কথা বলতে চাচ্ছে তাদেরকে তো অবরুদ্ধ করে রাখা হচ্ছে। যে একটু ন্যায়ানুগ কথা বলে, শমশের মবিন চৌধুরী, মহান মুক্তিযুদ্ধের খেতাবপ্রাপ্ত একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি পররাষ্ট্র সচিব ছিলেন, পরে একটা পার্টি করেছেন। কেন তিনি শক্ত কথা বললেন, তাকেও দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে। কাজে এখন কথা যেই বলবে তাকে কিন্তু কারাগারে যেতে হবে। যেমন ধরেন মেজর জেনারেল জিয়াউল হাসান, তিনি কারাগারে আছেন, তাকে বলা হয় আয়নাঘর প্রস্তুতের কারিগর। আর তার পক্ষ থেকে তার আইনজীবী বারবার বলতেছেন এবং জিয়াও বলতেছেন যে তিনি কোনোদিন ডিজিএফআই এর কথিত আয়নাঘর নাকি ডিজিএফআই এর অধীনে, আমি জানি না এরকম আয়নাঘর বিষয়ে। তো ডিজিএফআই তো উনি কোনোদিন চাকরি করেন না, ডিজিএফআই তো ওনার কোনো পোস্টিংও ছিল না। তো পোস্টিং যদি না থেকে থাকে, তাকে আয়নাঘরের কারিগর বলে তাকে ভিতরে আটকে রাখা হচ্ছে। আবার যেসব মানুষগুলো ধরেন বাংলাদেশে তো এখন কি হচ্ছে আপনি জানেন, কানাডায় অবস্থানরত বাংলাদেশের একজন ক্রিকেটার মার্ডার কেসের আসামি হয়ে যাচ্ছে বাংলাদেশে। আমি নিজে আমার নিজ নির্বাচনী এলাকায় 3 দিন ইন্দুরকানী উপজেলা, পিরোজপুর সদর এবং নাজিরপুর উপজেলায় সরকারি প্রোগ্রামে ছিলাম। সেই প্রোগ্রামগুলোয় আমি যেদিন ছিলাম এবং রাতেও পিরোজপুর ছিলাম 3 দিন, এই 3 দিনে ঢাকায় যে সকল ঘটনা ঘটেছে, জুলাই আগস্টের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, সেখানের যে মৃত্যুর ঘটনা, তাকে ঘিরে যেসব মামলা হয়েছে, আমি দেখলাম সেসব মামলা আমি আসামি। আমি ঢাকায় ছিলাম না, আমি আসামি। আবার মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 400-র উপরে মামলা হয়েছে, সব মামলায় তিনি আসামি। এবং এমন ভাবে আসামি মনে হয় যেন প্রতিটি জায়গায় উড়ে গিয়ে গিয়ে উনি সবখানে হুকুম দিয়ে দিয়ে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, সব উনি করে ফেলছেন। কাজী বাংলাদেশের এখন মব সংস্কৃতি, মব টেরোরিজম, এই টেরোরিজমে যদি কেউ দাবি করতে চায় যে আপনারা যেভাবে রাষ্ট্রীয় পাহারায় প্রধানমন্ত্রীর প্রোটোকল সহ তাকে প্রতিবেশী দেশে রেখে আসছিলেন, আপনারা এখন তাকে পরিবেশ অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনেন। প্রধানমন্ত্রী যেহেতু গণতান্ত্রিক উপায় নির্বাচিত তিনি প্রধানমন্ত্রী, এই কথা যিনি উচ্চারণ করবেন পরের দিনে তিনি গ্রেপ্তার হবেন। গ্রেপ্তার শুধু না, তিনি তো মবের রাস্তায় তার মৃত্যু হয়ে যেতে পারে। কাজে এখন বাংলাদেশের অবস্থাটা হচ্ছে ইতিহাসের সবচেয়ে আইন শৃঙ্খলাহীন পরিস্থিতি। কাজে এই পরিস্থিতিতে দাবি আপনি দেশে যে জানাবেন, তো আপনি দেশের রাস্তায় নামলেই তো আপনি মবের শিকার হয়ে যাবেন। সেইখানে আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই, দেখলেন না যে রেজাউল করিম হীরা 90 বছরের ঊর্ধ্ববয়স্ক একজন মানুষ, কোনো মামলা নাই, তার সঙ্গে কেমন আচরণ করা হলো। রমেশ চন্দ্র সেন, যার বয়স 90 বছর হয়ে গেছে, তিনি ভারতে ছিলেন, তিনি লিগালি ভারতে ছিলেন। এই ঘটনার পরে তিনি বাংলাদেশে ফিরে আসছেন যে না, দেশের অবস্থা ভালো না, আমি বাংলাদেশে যাই। তিনি বাংলাদেশে এসে নিজের বাড়িতে তার মতো মানুষকে হাতে এইভাবে হ্যান্ডকাপ। বাংলাদেশের রাজনীতিতে যাদের বর্ণাঢ্য অতীত রয়েছে, রাশেদ খান মেনন, তার মতো মানুষ, তাদেরকে
পিছনে 2 হাত নিয়ে হ্যান্ডকাপ বেঁধে যে জাতীয় আচরণ তাদের সঙ্গে করা হচ্ছে। আনিসুল হক একজন 70 ঊর্ধ্ব মানুষ, আইনমন্ত্রী ছিলেন 3 বারের, তাকে কোর্টের ভিতরে মারধর করা হচ্ছে। হাসানুল হক ইনুকে মারধর করা হচ্ছে। আমির হোসেন আমুর লয়ারকে এজলাসে মারধর করে রক্তাক্ত করে কোর্টের ভিতর থেকে বের করে দেওয়া হচ্ছে। বাংলাদেশে 93 জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে। হাইকোর্ট তাদের জামিন দেওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন তাদের জামিন আটকে দিচ্ছে। অর্থাৎ লয়ার যারা প্রো আওয়ামী বা আওয়ামী লীগের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে ন্যূনতম সম্পৃক্ত ছিল, তারাও তো কেউ নিরাপদে না। ফলে বাংলাদেশে যে দাবি দেওয়ার কথা বললেন, পরিবেশ একসময় আসবে, চিরদিন কারু দর্প থাকে না, দাম্ভিকতা থাকে না। অতীত ইতিহাস বলে দাম্ভিকতা কিন্তু চূর্ণ হয়ে যায়। সেটা বাংলাদেশেই শুধু না, পৃথিবীর অনেক দেশেই দেখা গেছে যারা মনে করছিলেন অনন্তকালের জন্য থাকবো, তারাও কিন্তু থাকতে পারেন নাই। একসময় কিন্তু কাঠগড়ায় দাঁড়াতে হয়। আমার বিশ্বাস বাংলাদেশ অপার সম্ভাবনার দেশ। এই দেশে একদিন অন্যায়, অবৈধ কর্মকাণ্ড, অসাংবিধানিক কর্মকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত, তাদের অবশ্যই একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই বক্তব্যটা কি আপনাদের বেলা প্রযোজ্য? ইতিহাসের দায় কেউ অস্বীকার করতে পারি না। আমাদের কৃতকর্মের ভিতরে যদি কোনো ভুল থেকে থাকে, নিশ্চয়ই সে দায় থেকে আমরা তো আলাদা কোনো গ্রহের না। তবে বিদ্যমান অবস্থায় কিন্তু একপাক্ষিক হচ্ছে। ধরেন, আমি বাংলাদেশে জুলাই আগস্ট একটা আন্দোলন হয়েছে, কোটা বিরোধী আন্দোলন। এই কোটা বিরোধী আন্দোলনটার বিভিন্ন পর্যায়ে সহিংসতা হয়েছে, সরকারের পক্ষ এবং আন্দোলনকারীদের পক্ষ। এসবের ভিতরে অনেক মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন পুলিশের লোক যারা ডিউটি করেছে, তাদের রেসপন্সিবিলিটিসটা ছিল কি? দেশের মানুষের জীবন, সম্পত্তি, সরকারি প্রতিষ্ঠান এগুলোকে রক্ষা করার জন্য রাষ্ট্রের পক্ষে সরকার, সরকারের পক্ষে ল এনফোর্সিং এজেন্সি দায়িত্ব পালন করবে। তারা কিন্তু এটা অফিসিয়াল ডিউটি করতে গেছে। এখন যদি যাত্রাবাড়িতে কোনো পুলিশ টিম দেখে যে তাদের লোকদের মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে এবং তাদেরকেও ধরতে আসতেছে, যদি কেউ দেখে যে পদ্মা সেতুর মতো এত বড় প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে, মেট্রো রেলকে ভাঙা হচ্ছে, বিটিভি ভবনকে আগুন দিয়ে হচ্ছে, তখন রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য যে মব যারা এই অবৈধ কাজটা করতেছে, তাদের দ্বারা নিজেও যদি আক্রান্ত হওয়ার অবস্থা বোধ করে যে আমাকেও মেরে ফেলবে, তখন কিন্তু তার সেলফ ডিফেন্স, যেটা আত্মপক্ষ সমর্থনের, তাহলে কিন্তু তিনিও অ্যাকশনে যেতে পারবেন। এখন এই সরকার এসে একটা নোটিফিকেশন দিয়ে বলল, মবের হাতে যে সকল পুলিশ মারা গেছে বা অন্যান্য ল এনফোর্সিং এজেন্সির মেম্বার মারা গেছে, ম্যাজিস্ট্রেট মারা গেছে, অথবা যে সকল থানাগুলি পুড়িয়ে দেওয়া হয়েছে, নির্মম ভাবে গর্ভবতী পুলিশ কনস্টেবল থেকে শুরু করে পথচারীদের মারা হয়েছে, আওয়ামী লীগ বা অন্যান্য দলের লোকদের মারা হয়েছে, তারা বিচার চাইতেই পারবে না। তারা থানায়ও মামলা করতে পারবে না, কোর্টেও মামলা করতে পারবে না। এখন আমার কনস্টিটিউশন কি বলছে? কনস্টিটিউশন বলছে নোবডি ইজ অ্যাবভ দি ল, এভরিওয়ান শুড বি ট্রিটেড ইন অ্যাকর্ডেন্স উইথ ল। অর্থাৎ আইনের ঊর্ধ্বে কেউ না, আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। এখন প্রয়োজনটা ছিল উভয় পক্ষের মামলা নেওয়া। মামলা নিয়ে কোর্টে প্রমাণিত হবে যে পুলিশ যতটুকু ফোর্স অ্যাপ্লাই করা দরকার ছিল তার চেয়ে বেশি করেছে কিনা, সে কি আত্মপক্ষ সমর্থন বা রাষ্ট্রীয় সম্পত্তি বা মানুষের জীবন রক্ষায় গুলি করেছে কিনা। যদি করে থাকে তাহলে তার সেলফ ডিফেন্স আছে, যদি না থাকে সে অপরাধী হবে। কিন্তু তারা মামলাই করতে পারবে না, বিচারই চাইতে পারবে না। যেসব থানায়, সিরাজগঞ্জে আপনি দেখছেন বিভৎস দৃশ্য, সেখানে একজন কনস্টেবল সে চিৎকার করে বলতেছিল আমার গর্ভে বাচ্চা আছে, আমাকে মারবেন না, তাকেও আটকাই রেখে পোড়াই দেওয়া হয়েছে। এই বিভৎসতা, এই নারকীয়তা, এটা তো পৃথিবীর সভ্যতার ইতিহাসে কল্পনা করা যায় না। এখন এই ঘটনায় যারা জড়িত, তাদের বিচারের মুখোমুখি করা যাবে না, অনসাইডেড বিচার করা যাবে। এটাও কিন্তু অন কাইন্ড অফ ইনডেমনিটি। এই ইনডেমনিটি যারা দিচ্ছে তারা নিজেরাই তো নিজের ইনডেমনিটি নিয়ে ভাবতে হবে, কারণ তারাই তো বৈধ না। কাজেই আমরাও যদি কোনো ত্রুটি করে থাকি, কেউ কিন্তু আইনের ঊর্ধ্বে না। এই জন্য তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই ঘটনার উপরে বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের নেতৃত্বে একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন যে তদন্ত হোক, এবং তিনি জাতিসংঘকে ইনভাইট করছিলেন যে এই তদন্ত কমিটিকে আপনারাও এসে সাহায্য করেন। তিনি কিন্তু বলেন নাই যে এটার তদন্ত হবে না, কোনো কিছু করা যাবে না, এটা ইনডেমনিটি দিয়ে দিলাম, বৈধ সরকারের বিরুদ্ধে নামছে, এদের কিছু করা যাবে না। তিনি কিন্তু
সুপ্রিম কোর্টের বিচারপতিদের সমন্বয়ে কমিটি করলেন, জাতিসংঘকে ইনভাইট করলেন। কাজী তার জায়গার থেকে কিন্তু আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না। তারপরও বলবো, ইতিহাস যদি কখনো নির্ধারণ করতে হয় নির্মোহভাবে, আমাদেরও যদি কোনো দায় থাকে, নিশ্চয়ই ইতিহাসের কাঠগড়ায় সেই যতটুকু দায় আছে সে দায়ের খেসারত তো আমাদেরকেও দিতে হতে পারে। যে চাহিদাটা এই সরকারের বারবার বলা হচ্ছে, সেখানে আপনি যে দায়ের কথা বললেন, আপনার যে অনুশোচনা আছে কিনা সেইটাও তারা জানতে চায়। দেখুন, অনুশোচনা আমাদের দলের পক্ষ থেকে বা আমাদের সরকারের যারা দায়িত্বে ছিলেন কেউ কিন্তু একবারও বলেন নাই যে আমাদের কোনো রেসপন্সিবিলিটিস, আমাদের কোনো লায়াবিলিটিস, আমাদের কোনো লেসেস নাই। এইটা কিন্তু কেউ কখনো বলেন নাই। মাননীয় প্রধানমন্ত্রী তো বারবার বলছেন যে আমি বারবার বলছি যে এটা তদন্ত করো, তদন্তের ভিতরে যাদের দায় আছে সে দায় যার হোক সেটার বিচার করা হবে। যদি সরকারকেও দায়ী করতো সেই তদন্ত কমিটি বিচারপতি নেতৃত্বে, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই দায় অস্বীকার করতেন না। বঙ্গবন্ধু কন্যা কিন্তু কখনো রিজিট করে বলেন না যে আমি যেটা করেছি এটাই সঠিক আছে। আমি তো ওনার সঙ্গে একটা টার্মে মন্ত্রী ছিলাম, ক্যাবিনেটে অনেক আইন আসছে, সবার আলাপ আলোচনার পরে উনি কিন্তু তার ভিউজ চেঞ্জ করছেন, না এটা তো সবাই বলতেছে ঠিক না। কাজে সে কিন্তু নিতে পারে, হজম করতে পারে। এখানে একটা উদাহরণ বলি যে বাংলাদেশে অনেক সরকার প্রধানদের কিন্তু প্রেস ব্রিফিং এ কোনোদিন প্রশ্নের জবাব দিতে দেখিনি। শেখ হাসিনাকে যতবার যত প্রশ্ন করা হয় উনি কিন্তু সবটার জবাব দেন। কেউ কেউ প্রশ্নের চেয়ে বেশি প্রশংসা নিয়ে ব্যস্ত হয়, উনি কিন্তু তাদেরকে ভর্ৎসনা পর্যন্ত করেন যে আপনি প্রশ্ন করছেন না, আপনি তো আমার প্রশংসা করতেছেন। অর্থাৎ শেখ হাসিনার জায়গাটা আমি তার খুব কাছের থেকে, আমি 1982 সাল থেকে তাকে চিনি, কিন্তু বিশেষ করে অন 11 সময় তার আইনজীবী হওয়া, পরবর্তীতে তার মন্ত্রিসভার একজন সদস্য হওয়া, তার দলের একজন আইন সম্পাদক হওয়া, সব মিলে আমি খুব কাছের থেকে তাকে দেখেছি। সে কিন্তু রিজিট না, সে কিন্তু সবসময় রিল্যাক্টান্ট থাকে। যে কথাগুলো আলোচনার ভিতর থেকে পরিস্থিতি পরিবেশ তাকে কনভিন্স করতে পারলে, তাকে বুঝাতে পারলে যেটা ন্যায়ানুগ, উনি কিন্তু সেটাকেই গ্রহণ করেন। কাজী সরকার চালাতে গিয়ে যে আমাদের কোনো ত্রুটি ছিল না এই জাতীয় কথা কিন্তু উনিও কোথাও বলেন নাই। ওনার পার্টির সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরকে কয়েকটি ইন্টারভিউতে দেখছি, তিনিও কিন্তু বলেন নাই। এবং তিনি বলছেন যে আমাদের কোনো ভুল থাকলে আমরা দেশে গিয়ে মানুষের কাছে বলবো। এখন ফোরামটা কোথায়, কার কাছে, কোথায় যে উনি বলবেন? কাজে এটাও একটা প্রাসঙ্গিক বিষয়। রেজাউল করিম, বাংলাদেশে একটা অভূতপূর্ব এবং ভীতিকর একটা পরিস্থিতি যেটা চলছে। ক্ষমতার তিনটা কেন্দ্র আমরা দেখি, একটা রাষ্ট্রপতি, একটা প্রধান উপদেষ্টা, আর একটা হচ্ছে সেনাবাহিনী। মুখোমুখি অবস্থানে আছে তিনটা বাহিনী। আমাদের প্রধানমন্ত্রীকে আমরা দেখতাম বিদেশ সফর থেকে এসে রাষ্ট্রপতির কাছে গিয়ে সফর সম্পর্ক অবহিত করতেন। এখানে প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রপতির মুখ দেখা দেখে পর্যন্ত নেই। ঈদের জামাতেও পর্যন্ত তারা একসাথে হন না বা হতে দেওয়া হয় না। সেনাবাহিনী প্রধান করিডোর প্রশ্নে যে অবস্থানটা নিয়েছিলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীর মানুষ এপ্রিসিয়েট করছে, কিন্তু আসলে দিন শেষে বাংলাদেশ কোথায় যাচ্ছে আপনি কি দেখছেন সেটা? ধন্যবাদ বারি ভাই। আমাদের রাষ্ট্রীয় একটি দীর্ঘস্থায়ী রেওয়াজও রয়েছে। মহামান্য রাষ্ট্রপতি কিন্তু রাষ্ট্রের প্রধান, সবকিছুর ঊর্ধ্বে। সংবিধান কিন্তু তাকে সেই স্ট্যাটাস দিয়েছে। অর্থাৎ মহামান্য রাষ্ট্রপতিকে কিন্তু কোনো কিছুর জন্য দায়বদ্ধ করা যায় না। কনস্টিটিউশনই তাকে এই এক্সামশনটা দিয়েছে, তিনি রাষ্ট্রের প্রধান। এই জন্য তিনি একটা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিকেও তিনি ক্ষমা করতে পারেন, এই জন্য তাকে কারো কাছে কৈফিয়ত দিতে হবে না। তিনি হচ্ছেন রাষ্ট্রের অর্নামেন্টস এবং রাষ্ট্রের টপ অথরিটি। গণতান্ত্রিক সরকার ব্যবস্থার নিয়মটা হলো সংসদীয় সরকার পদ্ধতি তৈরি হবে, মেজরিটি সংসদ সদস্যরা তাদের নেতা নির্বাচন করবেন, তাকে রাষ্ট্রপতি সরকার গঠন করতে বলবেন। এই সরকার ব্যক্তিগতভাবে সমষ্টিগতভাবে পার্লামেন্টের কাছে দায়বদ্ধ থাকবে, দেশের কাছে দায়বদ্ধ থাকবে, ইন্ডিভিজুয়ালি এবং কালেকটিভলি। আর রাষ্ট্রের প্রধান হিসেবে রাষ্ট্রপতির কাছে সবকিছু অবহিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি যতদিন দেখছি, উনি যতবার প্রধানমন্ত্রী, বিদেশ সফর করার পরে উনি ক্লান্ত হলেও প্রধান
মন্ত্রী হিসাবে তিনি রাষ্ট্রপতির কাছে গিয়ে তার সফরের বিষয়, সাফল্য, সাফল্যহীনতা, সামগ্রিক বিষয় অবহিত করতেন। এই অবহিত করার ভিতর থেকে উনি যে দীর্ঘদিনের কালচারটা, এই কালচারটাকে উনি রক্ষা করতেন এবং এটা কিন্তু নিয়ম, এই নিয়মটাকে অনুসরণ করতেন। এই নিয়মটা অনুসরণ করার জন্য যে বিধানটা, এই বিধানটা কিন্তু শুধু রেওয়াজ না, এটা একটা আইনানুগ ভিত্তিও আছে। এই সরকার প্রধানকে দেখা যায়, এই সরকার প্রধান আমি বলবো না, এই প্রধান উপদেষ্টাকে দেখা যায় উনি জাতীয় স্মৃতিসৌধে মহামান্য রাষ্ট্রপতি ফুল দেওয়ার সময় তাকে যে রিসিভ করতে হয়, এই যে শিষ্টাচার, এই শিষ্টাচারটা উনি পালন করেন নাই। আমাদের বাংলাদেশের যিনি এখন মহামান্য রাষ্ট্রপতি, তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর চেয়ে রাজনীতির বর্ণাঢ্য কেউ না, কিন্তু যেহেতু তিনি রাষ্ট্রপতি, বঙ্গবন্ধু ভবনে যখন গেছেন সেখানে কিন্তু আমরা দেখছি প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে আছেন, উনি আসবেন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে, মিরপুরে বুদ্ধিজীবী সৌধে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছেন, তাকে রিসিভ করতেছেন। এই শিষ্টাচারটা কিন্তু ডক্টর ইউনূসের ভিতর আমরা দেখিনি, এখানেও দেখিনি। আবার রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ পড়তে যেতে দেওয়া হয়নি। আমার কাছে তথ্য আছে, তাকে বলা হয়েছে যে উনি যেন বায়তুল মোকাররমে গিয়ে নামাজ পড়েন। এভাবে এটা ব্যঙ্গ বিদ্রুপ করা, অর্থাৎ বায়তুল মোকাররমে লক্ষ লক্ষ মানুষ আসবে, কেউ জামাত থাকবে, কেউ অন্য থাকবে, রাষ্ট্রপতির যে সিকিউরিটি মেজার্স সেগুলো কিছুই থাকবে না, এবং শেষ মুহূর্তে জানানো হয়েছে মহামান্য রাষ্ট্রপতি, তার একটা অতীত আছে, তিনি এগুলোকে হজম করে বঙ্গভবনে ঈদের জামাত করে সেখানে নামাজ পড়েছেন। কাজে রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ থেকে আসার পর দেখা না করা, রাষ্ট্রপতির সঙ্গে প্রোটোকল অনুযায়ী যেভাবে কথা বলা, তাকে তথ্য দেওয়া, সেগুলো যেমন করা হচ্ছে না। আবার তার লোকেরা, যেমন আসিফ নজরুল রাষ্ট্রপতিকে নিয়ে যে মন্তব্য করেছেন, তিনি তো রাষ্ট্রপতির নিয়োজিত উপদেষ্টা, তিনি কোনো সরকারের উপদেষ্টা না। রাষ্ট্রপতি চাইলে তো সেকেন্ডের ভিতরে আসিফ নজরুলকে বরখাস্ত করতে পারতেন। আসিফ নজরুল যে দাম্ভিকতার সঙ্গে মহামান্য রাষ্ট্রপতির সম্পর্কে বলছে, উনি মিথ্যা বলেছেন, এই বলেছেন, ওই বলছেন, শিষ্টাচারহীন কথা বলে উনি অধিক জুলাই আন্দোলনকারীদের নেতা সাজার চেষ্টা করেছেন। এটা কোনোভাবে কাঙ্ক্ষিত না। আর কালচারের দিক থেকে, সংস্কৃতির দিক থেকে তো এটা কোনোভাবে অ্যাডমিটেড না। এখন মহামান্য রাষ্ট্রপতির জায়গার থেকে আমার মনে হয় তিনি সঠিক আছেন। তিনি তো এই প্রধান উপদেষ্টা একটা ফাইল পাঠালে এটা তো বলেন না যে আমার নলেজের বাইরে ফাইল আসছে, আমি হচ্ছে রাষ্ট্রের চিফ এক্সিকিউটিভ, আমি এটার সঙ্গে একমত না। উনি তো রিফিউজ করছেন, এরকম কোনো রেকর্ড কিন্তু আমরা দেখছি না। কাজে তার জায়গাতে তিনি সঠিক আছেন। আবার যদি আপনি সেনাপ্রধানের কথা বলেন, আমাদের প্রতিরক্ষা সশস্ত্র বাহিনীকে বলা হয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। মুক্তিযুদ্ধের ভিতর থেকে এই সেনাবাহিনী গড়ে উঠছে। এই সেনাবাহিনীকে আজকের যে স্ট্যান্ডার্ড সেনাবাহিনী, আজকে স্ট্যান্ডার্ড সশস্ত্র বাহিনী, এই অবস্থা কিন্তু ছিল না। শেখ হাসিনা আসার পর তাদের খাবারের সুযোগ সুবিধা দেওয়া, তাদের স্ট্যাটাস বাড়ানো, তাদের বেতন বাড়ানো, তাদের আনুষঙ্গিক সুযোগ সুবিধা দেওয়া, যেটা সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সাহেবের একটা আলোচনায় দেখছিলাম যে সেনাবাহিনীর সদস্যরা একবেলা ভাত খেত। উনি আসার পর বলছেন কেন এটা হবে, তারা একবেলা মাত্র মাছ বা মাংস পেত। উনি বলছেন না, এটা হতে পারে না। শেখ হাসিনা এসে আমূল পরিবর্তন করে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে একটা অনন্য উচ্চতার জায়গায় নিয়ে গেছেন। সেই সেনাবাহিনীর কাছ থেকে আমাদের যে প্রত্যাশা, আমরা কিন্তু সেটা দেখিনি। বাংলাদেশের পুণ্যভূমি যদি বলা হয়, বাংলাদেশের সমস্ত অর্জনের সিদ্ধান্ত যে ভবন হয়েছে, বঙ্গবন্ধু ভবন, সেই ভবনটা সেনাবাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছে, ভেঙে দেওয়া হচ্ছে। তারা নির্বাকের মতো কিছুক্ষণ পর তারা চলে গেল, সেখানে বুলডোজার এসে ভেঙে দিল, এবং সরকারের লোকরা বিভিন্ন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলো। এটা কি স্বাধীনতা সার্বভৌমত্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী পূর্ণ স্থান, সেটাকে ভেঙে দেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর দায়িত্ব ছিল না? সেনাপ্রধান তো তার বক্তব্যে বলছিলেন আমার উপর আস্থা রাখুন, আমি দায়িত্ব নিচ্ছি। উনি কি দায়িত্ব নিয়েছেন? ওনার দায়িত্ব নেওয়া আমাদের কাছে দৃশ্যমান হয়নি। আবার কেউ কেউ চুনোপুটু যারা গ্রামে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দাঁড়াবার পরে নির্বাচিত হতে পারেন কিনা সন্দেহ আছে, মেম্বার পদে, তারা বলতেছেন ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেবেন, সেনা প্রধানকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করতেছেন। আমি জানি না এদের কি অনুভূতিতে আসতেছে কিনা,
উনি ব্যক্তি না, উনি তো সেনাবাহিনীর প্রধান। সেনাবাহিনী তো একটা ইনস্টিটিউশন। এই ইনস্টিটিউশনকে যারা হিউমিলেট করতেছে, যারা এটাকে আনসার বিডিপির মতো ট্রিট করে বিহেভ করতেছে, তাদের ক্ষেত্রে এই বাহিনীর মর্যাদা রক্ষার জন্য তো একটা দায়িত্ব ছিল। সে দায়িত্বটা কিন্তু আমরা দেখছি না। আমরা মনে হচ্ছে যে একটা বেসুরে আমাদের সুরগুলো চলছে, একটার সঙ্গে একটা সমন্বয় নাই। কাজেই এক্ষেত্রেও আমার মনে হয় সেনাবাহিনী রাষ্ট্রের দায়িত্ব নিয়েছিল, তারা বলেছিল আমার উপর আস্থা রাখেন সেনাপ্রধান। সেই বিষয়গুলো মনে হয় এখন একেবারে 11th আওয়ার, সে বিষয়গুলো তাদের মনে রাখা উচিত, যে দেশে যা ঘটতেছে, যে মব সন্ত্রাস, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করা, জাতীয় ঐতিহ্যবাহী বিভিন্ন বিষয়কে বিনাশ করে দেওয়া, বঙ্গবন্ধুর স্ট্যাচু ক্যান্টনমেন্টের ভিতরে আমরা দেখেছি ইউনিফর্ম পরা সেনাবাহিনীর সদস্যরা পিটিয়ে ভাঙতেছে। তাহলে কি বঙ্গবন্ধু তো এই কোটা বিরোধী আন্দোলনে বাধা দিতে আসে নাই? বঙ্গবন্ধুর উপর এত ক্ষোভ কেন? কারা জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে চায়? কারা পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে চায়? কারা মুক্তিযুদ্ধকে রিসেট করে মুছে দিতে চায়? তাহলে কি তারা ৭১-এর প্রতিশোধ নিতে চায়, যেভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং অন্যান্যরা মন্ত্রীরা বলছেন যে ৭১-এর প্রতিশোধ নিচ্ছি? তাহলে এরাই কি তাদের সঙ্গে সম্পৃক্ত? এই বিষয়গুলো কিন্তু স্বাধীন সার্বভৌম মুক্তিযুদ্ধের বাংলাদেশের সেনাবাহিনীকেও বিবেচনায় রাখা প্রয়োজন বলে আমি মনে করি।